একটা মেয়ে যখন নতুন নতুন বিয়ে করে তখন তার দু চোখ জুড়ে থাকে অনেক স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন যদি অভিশাপে রূপ নেয় তখন কেমন হয়? পদ্মজা আমিরকে বিয়ে করে চলে এলো হাওলাদার বাড়িতে। কিন্তু হাওলাদার বাড়ির ভাবসাব তার সবকিছুই অদ্ভুত লাগছে। কেন যেন সবকিছুতে সে রহস্যের গন্ধ পাচ্ছে। তা- তাদের সংসার জীবন যেমন ভালো চলছিল, তেমনি সংসার জীবনের উপর দিয়ে বয়ে যাচ্ছিল এক আজব ঝড়। কি সেই ঝড়? কি সেই রহস্য? আমির পদ্মজার নতুন সংসারে হুট করেই রাত হলে চিৎকার শুনতে পায়। সেই চিৎকার কিসের? খোঁজ নিতে গিয়ে দেখে সেই বাড়ির বউ পাগল এবং সবসময় চিৎকার করে। যদিও পদ্মজার কাছে এটা রহস্যময় মনে হয়। অবশেষে সে কি সেই পাগল অর্থাৎ রুম্পা ভাবির সাথে দেখা করে? শুনতে থাকুন আমি তারপর কি পদ্মজা, হলো? পর্ব 33। ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পদ্মজা চোখ খুলে বিছানা থেকে নামার জন্য ওঠার চেষ্টা করলো। পারলো না। আমির দুহাতে জাপটে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা আমিরকে মৃদু কণ্ঠে ডাকলো, এই যে শুনছেন? আমির সাড়া দিল না। আবার ডাকলো পদ্মজা। আমির ঘুমের ঘোরে কিছু একটা বিড়বিড় করে আবার ঘুমে তলিয়ে যায়। এবার পদ্মজা উঁচু স্বরে ডাকলো, আরে উঠুন না, ফজরে নামাজ পড়বেন। এই যে। আমির পিটপিট করে তাকায়, দু হাতের বাঁধন আলগা করে দেয়। পদ্মজা আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে বিছানা থেকে নামতে নামতে বলে, অজু করতে আসুন। আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন। পদ্মজা কলপার থেকে অজু করে আসে। এসে দেখে আমির বালিশ জড়িয়ে ধরে আয়েশ করে ঘুমাচ্ছে। মৃদু হেসে কপাল চাপড়ালো পদ্মজা। এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো। আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল, উঠুন না, নামাজ পড়ে আবার ঘুমাবেন। মসজিদে যেতে হবে না, আমার সাথেই পড়ুন। এই যে শুনছেন? এই যে বাবু। পদ্মজা দ্রুত জিভ কাটলো। মুখ ফসকে আমিরের ডাকনাম ধরে সে ডেকেছে। পদ্মজা সাবধানে পরখ করে দেখলো আমির শুনলো নাকি। না, শুনেনি। পদ্মজা মনে মনে বলল, উফ, বাঁচা গেল। আরো এক দফা ডাকার পর আমির উঠে বসে। কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে, কাল থেকে পড়বো, আজ ঘুমাতে দাও। পদ্মজা শুনল না। তার অনুনয়ের কাছে আমির হেরে গেল। বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায়? আমির কলপার থেকে অজু করে আসে। দুজন পাশাপাশি দুই জায়নামাজে নামাজ সম্পন্ন করে। নামাজ শেষ হতেই পদ্মজা বলল, এবার চলুন। আমির টুপি বিছানার উপর রেখে জানতে চাইল, কোথায়? এমন ভাবে বলছেন যেন জানেন না। একটু অভিনয় করেই বলল পদ্মজা। আমিরের সত্যি কিছু মনে পড়ছে না। এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো। সে মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই বলল, ওহ দাঁড়াও, চাবি নিয়ে আসছি। আমির বেরিয়ে গেল। পদ্মজা অপেক্ষা করতে থাকলো। জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠল। বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল। কি সুন্দর সবকিছু। এত এত গাছ, অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয়ই হয়। প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল রানীকে। রানীর পরনে আকাশি রঙের সালোয়ার কামিজ। সে জঙ্গলের ভেতর যাচ্ছে। চোর চোর ভাব। চোর যেমন আশেপাশে তাকায় চুরি করার সময়, রানীও ঠিক সেমনি সব দিকেই তাকাচ্ছে, এগিয়ে যাচ্ছে। পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখলো। রানী গভীর জঙ্গলের আড়ালে চলে যায়। তখনই আমির আসে। পদ্মবতী। আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল। আমির কপাল কুঁচকে প্রশ্ন করলো, কিছু কি হয়েছে? না, কি হবে? চলুন আমরা যাই। পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারলো আমির। তবে প্রশ্ন করলো না। পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারলো না। সে ভাবছে আগে রানী আপাকে জিজ্ঞাসা করবে। এখনই বলা ঠিক হবে না। উনি কি ভাবেন আবার। রুম্পার ঘরের দরজা খুলতেই ক্যাচ ক্যাচ আওয়াজ হয়। পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয়। তারপর পালঙ্কের দিকে তাকালো। পালঙ্ক শূন্য। পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসা হয়ে তাকায়। আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে। পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো। কেউ একজন শুয়ে আছে। চুল দিয়ে মুখ ঢাকা। হাতে পায়ে বেড়ি বাঁধা। আমির পদ্মজার পাশে বসে বলল, উনি রুম্পা ভাবি। ওনাকে ডাকবেন একটু? রেগে যায় যদি? তবুও ডাকুন না। আমির লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকলো, ভাবি, ভাবি, ভাবি শুনছেন? রুম্পা নড়েচড়ে চোখ তুলে তাকায়। দুহাত দূরে একটা ছেলে এবং একটা মেয়ে বসে আছে। তাদের মুখ স্পষ্ট নয়। আলো ভালো করে ঘরে ঢুকেনি। রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ। পদ্মজা হাত বাড়িয়ে বলল, আমার হাত ধরে বেরিয়ে আসুন। রুম্পা বাঁধা দু হাত পদ্মজার হাত ধরার চেষ্টা করলো। পারল না। পদ্মজা আরেকটু এগিয়ে যায়। রুম্পার দুই হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে। রুম্পা কাছে আসতেই দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে। গলা অব্দি এসে বমি আটকে গেছে। না জানি কতদিন গোসল করেনি রুম্পা। দাঁত মাজেনি।
এই বাড়ির কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে? প্রস্রাবের গন্ধও পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ঘরেই প্রস্রাব পায়খানা করে। রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদচার দিকে, শান্ত স্থির দৃষ্টি। আমির গর্ব করে রুম্পাকে বলল, আমার বউ, বলছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে, দেখিয়ে দিলাম তো। রুম্পা হাসে, ময়লাতে মলিন মুখের হাসি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। অনেকদিন গোসল না করার কারণে চেহারা, হাত পা ময়লাটে হয়ে গেছে। নখগুলো বড় বড়, নখের ভেতর ময়লার স্তূপ যেন। ঠোঁট ফেটে চৌচির, টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এখনই চোখ দিয়ে বর্ষণ বইবে। রুম্পা পদজাকে শান্ত কণ্ঠে বলল, এই তো মেলা সুন্দর সেরি, তোমার নাম কি তা? পদ্মজা খুশিতে জবাব দিল, উম্মে পদ্মজা। সুডু ভাই, এত সুন্দর সেরি কই পাইলেন? এই যে সান্দেল্লা খান মুখ। রুম্পার আরো কাছে এসে বসলো পদ্মজা। দুর্গন্ধটা আর নাকে লাগছে না, মানুষটাকে তার বেশ ভালো লাগছে। রুম্পার চুল লম্বা, মাটিতে 5-6 ইঞ্চি চুল লুটিয়ে আছে। কুচকুচে কালো চুল, অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে, কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে। যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকারিণী ছিল। পদ্মজা বলল, আমি আপনাকে তুমি বলি? রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো। পদ্মজা হেসে বলল, কিছু বলবেন? রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে আছে পদ্মজার দিকে, কোনো জবাব দেয় না। সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে, হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে। পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে। আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসলো রুম্পা, খামচে ধরে পদ্মজার পা। আমির লাফিয়ে উঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটাতে চেষ্টা করে। রুম্পা পা ছেড়ে পদ্মজার শাড়ি কামড়ে ধরে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে। আমির ধমকে বলে, ভাবি ছাড়ো বলছি, পদ্মজা তোমার ক্ষতি করতে আসেনি, ভাবি ছাড়ো। পদ্মজা স্তব্ধ হয়ে দেখছে, তার চোখে মুখে কোনো ভয় ভীতি নেই। কি যেন খুঁজছে রুম্পার মধ্যে, খুঁজে কুলকিনারা পাচ্ছে না। রুম্পা শাড়ি ছেড়ে দিতেই পদ্মজা একটু পিছিয়ে যায়। দরজায় চোখ পড়ে, দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে। কি আশ্চর্য! হুট করেই পদ্মজার বুক কাঁপতে থাকে। নূরজাহান নিজ ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন, এসেই বলেন, তালা খুলছে কারায় বাবু, নতুন বউরে নিয়ে এইখানে আইসোস কেন? আমির দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে, নূরজাহানকে কৈফিয়ত দেয়, ভাবলাম বাড়ির সবাইকে পদজা দেখেছে, রুম্পা ভাবিকেও দেখুক। ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে। ভাবি তো এখন আরো বেশি বিগড়ে গেছে দাদু। তুই আমারে কই আনবি না? তোর চিল্লানি হইন না আমার কলজা উইরা গেছিল। বউ তোমারে দুঃখ দিছে ইসারি? পদ্মজা বলল, না না, কিছু করেনি আমায়। আমি চেঁচিয়ে উঠল, কি বলছো? কিছু করেনি মানে? হাত দেখি। আমির পদজ্জার দুহাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম। আমির ব্যথিত স্বরে বলল, ইস, কতটা আঘাত পেয়েছ। ঘরে চলো দাদু, এই নাও চাবি, তালা মেরে দিও। আমির পদ্মজাকে টেনে নিয়ে বের হয়ে যায়। বেরোবার আগ মুহূর্তে পদ্মজা রুম্পার দিকে তাকালো, দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে। সে চোখে স্নেহ মমতা, একটু হাসিও লেগেছিল। পদ্মজার মাথা চক্কর দিয়ে উঠল। ঘরে এসে আমিরকে বলল, ওনার যত্ন কেউ নেয় না কেন? দেখনি কিরকম করলো? এই ভয়ে কেউ যায় না। শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম। সবাইকে ভাবি তুই করে বলে, তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, তাই আঘাতও করবে না। কিন্তু ধারণা ভুল ছিল। আপনি অকারণে চাপ নিচ্ছেন, নখের দাগ বসেছে শুধু, রক্ত চলে এসেছে, এইটুকু ব্যাপার না। আমি তুলা দিয়ে পদ্মজার হাতের রক্ত মুছে দিল, তারপর বলল, আর ওইদিকে পা বাড়াবে না। আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে। লাবণ্যকে ঘুম থেকে তুলছে। লাবণ্য ফজরে উঠতেই চায় না। আমির হাসলো, এসে বলল, আমি যাই। কোথায়? আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন। তুমি রান্না করবে কেন? অনুরোধ এমন করবেন না, আমি আমার বাড়িতেও রান্না করেছি, টুকটাক কাজ করেছি। এখন না গেলে আম্মা রেগে যাবেন, রাগানো ঠিক হবে না। এসব ভালো লাগে না পদ্মজা, আমি আসছি। পদ্মজা ব্যস্ত পায়ে বেরিয়ে যায়, আমিরকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে। তো আজকে এই পর্যন্তই ছিল পর্ব। আর আজকের পর্বটা খানিকটা সাসপেন্স তৈরি করে। এই কে রুম্পা? রুম্পা ভাবি কি হয়েছিল? কোন ট্রমা থেকে আজকে পাগল হয়ে গেছে? আর সে কি আসলেই পাগল? কেন পদ্মজের সাথে শুরুতে ভালো ব্যবহার করে শেষে খারাপ ব্যবহার করলো? কেনই বা আঘাত করলো? এইটিও কিন্তু পুরো স্টোরিতে অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাই এখন থেকে আর মিস না করতে চাইলে শুনতে থাকুন আমি পদ্মজা রোমান্টিক থ্রিলার উপন্যাস, আর সবার সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।